এই বসির কে? আমি নিন। দেন বাবাজি, রশিদ আয় নাকি? রশিদের মাংসটা আমারটাই দিয়ে দিতে কইছে, আমি লয়ে যাম। কে রশিদের মাংস কেন আপনারে দিয়ে দিমু? আগের বার ইসমাইলের মাংস আপনারে দিছিলাম, মনে আছে? ওই মাংস কি ইসমাইল পাইছিল? কতক্ষণ পরে আবার আমার কাছে আসছে, পরে আবার মাংস নিয়ে গেছে। যেই পথে আসছেন ওই পথে হাইটা যান, যতটুক পাইছেন আলহামদুলিল্লাহ। এরপরে না আমরা আইবি। হ্যাঁ বাবাজি, দাও। ধরেন যান। বাবাজি একখান কথা, মানে আমার বোন লাভলি রইছে বাসায়, অসুস্থ তো আসতে পারে নাই। যদি বাবা ওর মাংসটুকু আমারে দিতে পারতা তাইলে ও সুন্দর রাইন্দা খাইতো। আচ্ছা, আপনি কি লজ্জা শরম বলতে কিছু নাই? একটা গরু কুরবানি দিছি, মাংস আপনি গরিব দুঃখী গুলোকে রাখছি, আপনারা যাই আরেকজনের কথা বলেন, মানুষের তো চোখে মুখে একটু লজ্জা থাকে, আপনি ওই লজ্জাটাও নাই, দিতে পারবো না, যান। বাবা 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 মাহফুজ থাক, বোন যখন অসুস্থ আসতে পারে নাই, ও যদি সুস্থ থাকতো তাহলে তো এই লাইনে এসে দাঁড়াইতো, তাহলে তো তুই মানা করতে পারতি না বাবা। দিয়ে দে দিয়ে দে। মা, এই যে বলো, গরু তো তাহলে আরো 5টা ফালানোর দরকার ছিল। আচ্ছা বলতাছো যেহেতু তুমি দিয়ে দিতেছি, যান নিয়ে আপনার বোন লাভলি রেই দিয়েন, আপনি আবার খাইয়া ফেলেন না, যান। আমার ইমান এত খারাপ না ম্যাডাম, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা খুশি তো হইবেনি, একজনের দুইজনের ভাগ নিয়ে গেছেন। আই ফারুককে তাড়াতাড়ি। আমি দাদা মাংস কিছু পাইছি, আমার ওই নলিটা দেওয়া যায় না? নলিটাতে কি তোমার নাম লেখা আছে? নলিটাতে তোমার দিতে হইব। তুমি কোনো ইনসাফ আক্কল কিচ্ছু বলতে নাই, চুপ করে যেটা দিব নিয়ে যায় বাগা। নলি চাও কেন, শরম করে না? যত সব এক একজন এক এক মর্জি নিয়ে আইছ। বাবা বাবা থাক। যা যা, একজন আরেকজনের মর্জি নিয়ে এরপরের নাম দেখো। এটা তোমার নাম কইতে হইব না, মাথাটা এত স্লো নাম কয়। আনিস কাট আনিস, এই তুই হাফ প্যান্ট পরে গোস্ত নিতে আইসস কে? হ্যাঁ, মানুষের একটা সমাজ কালাম আছে, ঈদের দিন গোস নিতে আইসস, ভালো করে ফুল প্যান্ট পিন্দাবি, ছাগল জানি কোথাকার। যা যা, দৌড়ে উপরে থাক। এটা কি লেখছে? আজাদ, আজাদ কাট আজাদ। গোস মাইনে একটু বাড়াই দিন। বাড়াই দিমু কেন? এইখানে যে গোস্তগুলা রাখছি সব ওজন মাইপা ভাগ ভাগ করে রাখছি। আক্কল ইনসাফ বলতে কিছু একটা রাখেন। আপনারে যদি আমি বেশি দেই তাহলে আরেকজনের হক থেকে দিতে হইব না? আরেকজনের হক কেন আমি নষ্ট করতে যাবো? আইসেন গোস্ত দিমু, আবার একটা করে মর্জি, যান। দিবেন না যখন এত কথা বলার দরকার ছিল? এই মুখে মুখে কথা বলবি না, যা। ছোট লোকের বাচ্চা গোস্ত চাই বেশি, আবার মুখে মুখে কথা বলে। এই জন্যই তোমারে বলছি যে এই গোস্ত বাগাবাগির মধ্যে আমার কখনো রাখবা না। কি বাবা, মাংস বরণ করা শেষ? ও বাবা, সোনা চান পিটলা গুগু, তোমার ঘুম ভাঙছে? খাইবা? গোশতর দিকে তোমার নজর দেওয়ার দরকার নাই। ঘুমের থেকে উঠছো, বন্ধু বান্ধবের জন্য কোনখানে যাইবা যাও। ঢাকার থেকে আইসা এই যে এসি রুমে শুইছস, আর উঠার নাম আছে? বেলা শেষ, এখন আইছে বাবা গোশত বন্টন হইছে। আচ্ছা বাবা, আমি একটু বেরোচ্ছি, ওই গাড়ি চাবিটা। ড্রাইভার আছে গাড়িতে, যা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বেরোলাম। হ্যাঁ শোনো বাবা, সময় মতো এসে খাইয়া যাও। ঠিক আছে মা, বেরোলাম। এই কি হ্যাঁ দিমু, তোরে 2 ভাগ দিমু। তুই অনেকক্ষণ ধৈর্য ধরে খাড়ায় রইছস না, অনেক এতক্ষণ মানুষটা হুমানে বকছি, তোরে দিমু 2 ভাগ। নলিটা দিয়ে দে। নলি নিবি না গোস্ত নিবি? দেন ভাই দেন। যা, মনে সবাই হয় অভিশাপ লইলে সমস্যা। যা, লোকজন বোধহয় এখন আর আসতেছে না, কি বলো? মনে করে না লোকজন শেষ, এই আবার ধরেন, আসবে। খাতা ধরেন। পরেই দেখবা মা। যতক্ষণ গোশত থাকে অতক্ষণ লোক থাকে। আমার আর গোস্ত দেওয়ার লাগে ডাইকো না, আমার মাথা শুধু গরম হয়ে যায়। আমি গেলাম ঘরে। আই দাঁড়াও, আমি আসতেছি। মা, আমিও গেলাম। বাবা, সবাই সবার দায়িত্ব ছেড়ে চলে যায়। কয়জন মানুষে মাংস দিল, তোমার ছেলে হয়রান হয়ে গেছে। হ্যাঁ, ননির পুতুলদেরকে আর কত ননির পুতুল করে রাখবে? যাও এবার তুমিও হ্যাঁ। যাও, আমি বইসা বইসা গোশত পাহারা দেই। আচ্ছা শোনো, আর যে আমি আসে দেখা দেখা আমি করিমকে পাঠাচ্ছি, করিম এসে এখানে থাকুক, তুমি রুমে আসো। এখন যাওয়া যাবে না, মাংস পাহারা চলে যাবে।
আজকে একটা কুরবানি ঈদের দিন, আমার বান্ধবীরা সবাই নতুন জামা পরে ঘুরতেছে, আর আমি এখানে বসে রয়েছি। কত মানুষ কুরবানি ঈদ আছে, আর আমগো কোনো নতুন জামাও নাই আর কুরবানিও নাই। আরে কত করে কইছি একটা জামা কিনা দাও, একটু কুরবানি দাও, না দিবই না। তোরে কইছি না ঘ্যান ঘ্যান করবি না। কিসের জন্য ঘ্যান ঘ্যান করেছ? তো কুরবানি তোরা আমার জন্য? তোর আব্বাই মরে গেছে, তোর আব্বা যদি বাইসা থাকতো তোর জামা কাপড় কিনা দিত, গরুর মাংসও খাইতে পারতি। তোর বাপ নাই তো, তুই তো একটা এতিম, তাইলে গরুর মাংস খাইতে চাস কেন? আর কোনোদিনের জন্য না দিই কান্নাকাটি করতে। মা চলো না, কারো বাড়ি থেকে যে একটু মাংস নিয়ে আই। কারো বাড়িতে যাওয়া যাইব না, এত মাংস খাইতে হইব না। মাংস খাইয়ে কি হইব? বৌমা, আজ কি ঈদের দিন? ঈদের দিন তোমার মায়ের সাথে রাগারাগি করতেছ কেন? রাগারাগি করবো না তো কি করবো চাচা? আজ কয়দিন ধরে বাইনা ধরছে এই কোরবানির ঈদে নাকি ওর জামা লাগবো। হকগুল মায়েরা জামা কাপড় পরে ঘুরতেছে, এই দেখতেছে, দেখে কান্নাকাটি করতেছে জামার লাগে। সকাল থেকে সবাই তো গরু জবাই দিছে, এগুলো দেখে কইতেছে গরুর মাংস খাইবো। আপনি কোন, আমি আরে কই থেকে গরুর মাংস এনে দেব? কেন, কোথাও যাও নাই? না চাচা, আমাকে কারো কাছ থেকে মাংস এনে খাইতে হইব না। এই যা ঘর যা, ঘর দিয়ে পান্তা ভাত খা, মরিচ দিয়ে যা। বৌমা, আমি কই কি, তুমি তোমার শ্বশুর বাড়ি যাও। ওর দাদায় অনেক বড় একটা গরু কুরবানি দিছে, তুমি গেলে ওরা না করবো না, তোমার মাংস দিব। ওই মাংস আই না ওরা নিয়ে খাও। জাগো লেগে আজকে আমাকে এই অবস্থা। সেই বাড়িতে যে আমি গরুর মাংস আই না, সেই মাংস আমি খাম আর আমার মায়েরে খাম? কেমনে কোন চাচাই কথা? হেরা তো আমার ঘরে মানুষই মনে করে না। আমার কথা না হয় না চিন্তা করলো, এই মায়াটার দিক তাকায় তো ওই বাড়িতে মায়াটারে থাকতে দিতে পারতো, তাই না? হ্যাঁ লাগে তো আজকে আমার পথে পথে ঘুরতে হইতেছে মায়াটারে নিয়ে, আজকে ভালোবাসা থাকতে হইতেছে। যেই বাড়িতে আমার স্বামী নাই, এই বাড়িতে এই মহিলার কোনো মূল্য নাই। আমি যদি মইরাও যাই তাও তো ওই বাড়ির একটা কানা করে আমি মুহে দিতাম না। দাদু ভাই, তুই তোর দাদাকে বাড়ি যা। ওখানে গেলে তোরে তোর দাদাই দেখা না করতে পারো না, অন্তত মায়া করে হইলো তোরে কিছু মাংস দিয়ে দিব। তুই যা। না, আমার মা জানে যাইবো না, আমি ওখানে যাবো না। যা দাদু ভাই। কিরে খেয়া, কেমন আছোস? আছি ভালোই। মন খারাপ কেন? মন খারাপ থাকবো না? মায়েরা কত করে কইছি একটু কুরবানি দাও, একটা জামা কিনা দাও, না দিলই না। তুই অত বোকার মতো কথা কইছস। তোর মায়ের কি অত টাকা আছে যে কুরবানি দিব? তাই তোর দাদা চাচারা ওরা কুরবানি দিছে। এই দেখ, আমি তো দাদার বাড়ি থেকে মাংস নিয়ে আইলাম, তুইও যা, তুই গেলে পরে মাংস দিব। না না, আমি ওই বাড়িতে যাবো না, মা আমার মানা করছে। কি কইছে জানো? যদি মাংস না খেতে পারি তাহলে না খেলাম, তাও যাতে আমি দাদা বাড়িতে না যাই। আরে তোর মা তো কষ্টে পইরা কথাগুলা কইছে। তোর বাপটা মারা যাওয়ার পর তোর দাদি তোর মায়ের একবারও দেখতে পারে নাই, সব সময় খালি খেসখাস খেসখাস করছে, আবার বাড়ির থেকেও তারাই দিছে। তুই ক, একটা মানুষরে যদি বাড়ির থেকে তারাই দেয় তাহলে কি সে আর সেই বাড়িতে যাইতে চায়? তাই দুঃখে পড়ে তোরে কইছে যাইতে না। কিন্তু আমি আবার আর একটা কথা কই, তুই তো তাগো রক্তের, আরে তুই তো নাতিন, তোর মার সাথে খারাপ ব্যবহার করলেও আমার মনে হয় না তোর সাথে খারাপ ব্যবহার করব। তুই যা, গেলে পরে তোরে মাংস দিব। জামো, পরে যদি মায় বকে? আরে বকবকে, এখন তো কষ্টের জন্য এই কথা কইছে। তুই মাংস নিয়ে গেলে আর কিচ্ছু কইব না, তুই যা। জামো, না থাক, তাও আমি যাবো না, পরে আমার মা আমার অনেক বকবো। আরে তুই এত চিন্তা করতেছস কে? আমি জানি তোর চাচা চাচি খুব খারাপ, তুই জঘন্য, পাড়ার লোকও ভালো কয় না, তোর দাদিও খারাপ। কিন্তু তাই বলে, ও আর একটা কথা, তুই কি মাংস পাইছস? না, আমগরে কি মাংস দিব? তোর মা কি কোনো জায়গায় মাংস টোকানোর জন্য যায় নাই? আমার মা যাইবো, সে তো না খাই লাগলে কার কাছে হাত পাতে না। ও বুঝতে পারছি। শোন, মাংস যদি না পাস তাহলে তো তোকে মাংস খাওয়াই হইব না। তোর মায়ের আমি বুঝাই কমনে, তোরে বকাবকি করব না। তুই যা, গেলে পরে
আমাকেও এইটুক দিছে, তুই তো নাতিন, তোর বেশি করে মাংস দিব। ঠিক আছে, পরে আমার মার কাছে কইবা কিন্তু। তুই যা, আমি তোর মা রে বুঝাই কমনে, তোরে কোনো বকাবকি করবো না, যা। ঠিক আছে। আচ্ছা। আহারে, মাইয়াটার মুখের দিকে তাকাইলে নিজেরও খুব খারাপ লাগে, কষ্ট লাগে। শোনো, গরুর মাংসটা যে রান্না করবা এইটাও ঠিক মতো রান্না করতে পারো না, চাল দিছো বেশি। যাও নামো, এত ঠোক ধরলে না, নিজে রান্না কর। নিজেই রান্না করো আমাকে। কি রে, তুই বাড়িতে কি করস? কেন, আমি গাইতে পারি না নাকি? তোমরা নাকি কুরবানি দিছো, তাই একটু মাংস নিতে আইছি। মাংস নিতে আইছে, যেই মাংসের গন্ধ পাইছে দুধ দূরে আইসে পড়ছে। এই তোর মায় পাঠাইছে না? এত বড় সোসা কেন তোরা? না, আমার মা তো আমার নাই করছে, আমি আইছি একটু মাংস নিতে। আমাকে বাড়িতে মাংস রান্না হয় নাই, তাই একটু আইছি। দেখছো, এই দূর একটা মাইয়া এখনই ভাগ জমাই আইসা আইসা, যেমনে আইসস অমনে বাইর হয়ে যা বলতেছি। খেয়া, তুই তো অনেক চালাক হয়ে গেছিস রে মা। এই সর্বনাশ, কেমনে বুঝা ফেলাইলি যে দাদির বাড়িতে গরু জবাই দিছে, গিয়া গোস্ত আনতে হইব? ঠিক আছে, তোরে আধা কেজি গোস্ত আমরা দিমু, তুই 5 কেজি আলু দিয়া রান্না করে খাইস। এই তুমি কি পাগল হইছো? ভুইল্লা গেছো যে ওর মা কেমন করে তোমার অপমান করে এই বাড়ি থেকে চলে গেছে? তোমার তো লজ্জা শরম নাই? ও আমার অপমান করছিল? এক টুকরা মাংস ওরে আমি দিব না। ঠিক আছে, তুই এক টুকরা মাংসও পাবি না। তুই যেই পথে আইছস ওই পথে আবার সুন্দর করে হাইটা হাইটা চলে যা। চাচা, এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে আমার তেমন আছে। আমি এখান থেকে যাবো না, আমি মাংস নিয়ে পরেই যাবো। এই সর্বনাশ, তোর মাই তো তোরে অধিকারের উপর একদম বিসিএস ক্যাডার বানায় ফেলাইছে রে। দাঁড়া, তোর এই বিসিএস ভাঙানোর জন্য বিসিএস ক্যাডার ডাকতাছি। মা, মা বাহিরে আসো, অধিকারওয়ালি আসছে তোমার বাড়িতে। আজকে নাকি অধিকার না নিয়ে যাইবো না। ওর মা ওর অধিকারের উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করাইছে। কি রে? চিনো, তোমার নাতনি সিরা জামা পইরা অধিকার নেওয়ার জন্য এই বাড়িতে চলে আসছে। কি বলছে জানো? আমরা নাকি তার কোনো অধিকার দেই নাই, তার নাকি এই বাড়িতে আমার সমান সমান অধিকার, তাই সে এই বাড়ি থেকে গুস্ত নেওয়ার জন্য আসছে। আমারে মুখে মুখে বলছে যদি তোমরাও অধিকার না দেও তাইলে অধিকার কিভাবে ছিনায় নিতে হয় এটা নাকি সে জানে। ওর মা একবার আমার জামাইয়ের অপমান করে গেছে, আজকে ও আমার সামনে আমার জামাইটা আর আমার দুজনের অপমান করলো। এই হারামজাদি, তোর এত বড় সাহস, তুই গোশত টুকাইতে আইছিস আমার বাড়িতে, তারপরে আবার আমার ছেলের বউরে অপমান করস? কি কই থেকে শিক্ষা পাইছিস হারামজাদি? তোর তো এমনি আমি দেখতে পারি না। তোর মা, মা আজকে ঈদের দিন আসছে, একটু একটু গোস্তি। আব্বা, তুমি কোনো মায়া দেখাইবে না। আম্মা জানো, আমি বলছি যে তোর যদি কোনো অধিকার থাইকা থাকে, তুই যদি এই বাড়িতে কোনো অধিকার পাস, আমি তো দিতে পারবো না। তোর দাদা দাদি আছে, আমি আম্মারে ডাক দিতেছি। কই মা, কই বুড়িরে ডাক দাও, বুড়ি কি বলবো আমি শুনবো। সি সি সি। এই হারামজাদি, আমার কি বুড়ি মনে হয়? হ্যাঁ দাদি, আমারে বুড়ি ডাকছস? তোর সাহস তো কম না। কয়টা দাঁত আছে মুখের ভিতরে দেখি? আকর আকর আকর, নালে এখন 32টা আছে না? এক থাপ্পড় দিয়ে একেবারে 32টা দাঁত ফেলো। এই তুমি চুপ করো, বারে বারে কি 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 হয়েছে? এত দরদ দেখাও কেন? হ্যাঁ, তোমার নাতি, আমি তোরে পাত্তাই দেই না, ওরে অধিকারও দেই না, ওরে আমি স্বীকারও করি না। দাদি, তোমার মেজো পোলা ছোট পোলার যেমন অধিকার আছে এই বাড়িতে, আমগো ঠিক তেমনই আছে। হইতে পারে তোমার পোলা মইরা গেছে একটা, তো আমরা কেটে থাকতে পারি না? আমি এই জায়গায় এসে গোস্তের লেগা, তুমি আমার গোস্ত দিবা না কেন? দেখছেন মা, ওর মা তো ওরে ভালো ট্রেনিং দিয়ে পাঠাইছে, এখনই অধিকার শুরু করছে। আল্লাহ, মেজ বৌমা, ও তো ঠিকই বলছে, ও তো এই বংশেরই প্রদীপ, ওর তো অধিকার আছেই। আব্বা, আপনার বয়স হইতাছে আর দিন দিন আক্কল কমতাছে। ওর কিভাবে অধিকার থাকে? যে জায়গায় আমার ভাই নাই, যে জায়গায় আমার ভাই আপনার সম্পত্তি বুক করে খাই যাইতে পারে নাই, ওই ভাইয়ের সম্পত্তি খাইলে আমরা বাইরে খামু। ওরা কেন খাইবো? ওই হইতাছে পরের মাইয়া, ওর মাই হইতাছে দুনিয়ার সারা খারাপ। অগর এই বাড়িতে কোনো অধিকার নাই। গাট্টার দৈরামা ওর এই বাড়ি থেকে বের করে দাও। ওর মায়ের জন্যই তো আজকে আমার পোলা হারাইছি। হ্যাঁ, তুমি সেই মাইয়ার জন্য, সেই নাতির জন্য দরদ দেখাও। আমার পোলাটা আজকে আমার সামনে থাকতো, আর তোমার এই লাইয়ে এরে পাঠাইছে, ওর মা পাঠাইছে এখানে অধিকার খাটাইতে। এই বয়সে অধিকার চায়, আর 2 দিন পরে তো
আমাকে গলা টিপা মাইরা ফেলাইবো, অধিকারও নিব, তোমারেও মারবো, আমাকেও মারবো, সয় সম্পত্তি সব নিব। এটা তো আর রাখা যাবে না, এই বাড়িতে আর ঢুকতেই দেওয়া যাবে না। ওরে গলা ধাক্কা দিয়ে বাইক করে দিতে হবে। এই যা যা, ওরে গলা ধাক্কা দিয়ে বাইক কর। বার কর, বের করে দাও গাড়ি দুইটা। ঠিক দাঁড়াও বৌমা দাঁড়াও, ওই এমনি চাপে, তোমাকে ঘাট ধরে বের করতে হবে না। যা দাদু ভাই, তুই এমনি চলে যা। না বাবা, ও এমনি যাইবো না। আপনার না এখনো ওই বুদ্ধি জ্ঞান কিছুই হয় নাই, আপনি ওদের এখনো চিনলেনই না। ওর মা কি করবো জানেন? কয়দিন পর নিজে উঠে আসবো। আজকে ওরে পাঠাইছে, কালকে যখন আসবো আইসা আমগরে সবাই সরাই দিয়ে আরেকটা বিয়ে করবো, তারপর আমগরে ছাড়া করবো। আর কোনোদিন আমি এই বাড়িতে যাও। ছোট্ট একটা বাচ্চা, 2 টুকরো মাংস দিয়ে দিলে কি এমন ক্ষতি হতো বলো তো তোমার? অনেক বড় ক্ষতি হইতো। ওই 2 টুকরা মাংসের জন্য এখানে গাইরা বসতো। আমি চাই না যে পোলা আমার চলে গেছে তার শিকড় এইখান থেকে আবার উঠুক। আরে বাই করে দিছি তো বাই করে দিছি, আর কোনোদিন এই বাড়িতে ঢুকতে দেবো না। তোমার এত দরদ লাগে কেন? যাও তুমি আমার চোখের সামনে থেকে। যাচ্ছি, এই মাংস আমি 1 টুকরো দাঁতে কাটবো না। না খাইলে খাওয়ার মাংসের অভাব আছে নাকি? আর কোনোদিন এই বাড়িতে আসবি না। যদি এই বাড়িতে আয়োস তাইলে তোর সবাই কইরা এই মাটিতে গাইরা রাখবো। যা এই চলো, ছোট লোকের বাচ্চা। কি রে, কে কানা করছিস কেন? কি হয়েছে? কি আর হইব, গেছিলাম আমগো বাড়িতে, ওই জায়গা থেকে চাচা চাচি আবার নাই মিথ্যা কথা কই আমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে। কেন তোরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব কেন? কেন আবার? গেছিলাম একটু কুরবানির মাংসের জন্য, মাংস তো দিলই না, উল্টা আমার ঘাটটা ধইরা বাইর করে দিল। কি কইতাছস? কোরবানির মাংসও দেয় নাই, আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে? আচ্ছা একটা কথা কত, তুই আর তোর মায়, মানে তোর মায় নাকি ওদের সাথে ঝামেলা করছে, ঝগড়াঝাটি করে বাড়ি থেকে বের হয়ে গেছে? না, আমার মা যাইব কেন? চাচা আর চাচি মিললাই তো আমার মায়ের ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে। কি কইতাছস? তোর মায় কোনো ঝামেলা করে বের হয় নাই, ওরা বের করে দিছে? আর আজকে কোরবানির মাংস আনতে গেছিস বইলা তোরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে? আয় আমার লগে চল, দেই কি চাই। না চাচা, আমি যাবো না, গেলে পরে আমার আবার মারবো। আরে তুই কোনো ভয় পাইস না, আমি আছি তো, আমি আছি না, চল আয়। পরে বলে মারবো, এত বড় সাহস! মা, বাবা, মেজো ভাই, ভাবি কোথায় তোমরা? সবাই কেন আসো? কি হইছে? চিল্লাচিল্লি করতাছস কে? চিল্লাচিল্লি করতেছি কেন? হ্যাঁ, চিল্লাচিল্লি করতেছি কেন? ওরে বাসা থেকে কেন বের করে দেওয়া হয়েছে? কেন? আমি জানতে চাই খেয়াকে কেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে? আরে বাপ রে বাপ, গলার সাউন্ড হঠাৎ করে বাইরে গেছে। জানতে চাস ভালো কথা, চিল্লাচিল্লি করতাছস কেন? এই জায়গায় মুরব্বী আম্মা আছে, আব্বা আছে। ওর মা আমাকে যে কি পরিমাণ অপমান, অন্যায়, অত্যাচার করছে আমি আমার মুখ দিয়ে বলতে পারবো না। মা তুমি বলো। তুই তো বাড়িতে থাকস তো ঢাকায়। হ্যাঁ, ওর মাঝে কি করছে আমার বলতে এখন লজ্জা লাগতেছে। আমারে দিয়া ঘর মুছাইছে, কাপড় ধোয়াইছে, পেঁয়াজ কাটাইছে। পেঁয়াজ আমি কোনোদিন কাটছি? ক, তোরা যখন ছোট ছিলি কাজের মানুষ ছিল, আমি রান্না করতাম ঠিকই, তো পেঁয়াজ কাটতে পারতাম না। পেঁয়াজের ধক আমার চোখে যাইয়া একেবারে বন্যার পানি রান্নাঘরে বন্যায় ভইরা যাইতো। সেইটা আবার আমি মুছছি। আর কি নাই যে করাই নাই, আবার তার পক্ষ নিয়ে তুই কথা কইতে আইছাস? শুধু কি এইখানেই শেষ? রান্না বান্না শেষে নিজে খাইয়া যে তরকারি বাঁচতো ওইটাতে মরিচ বেশি দিয়া লবণ বেশি দিয়া ভরে রাখতো, যাতে আমরা কেউ না খায় থাকি। ওর জন্য তো শান্তিতে আমরা খাইতে পর্যন্ত পারতাম না। আর শুধু এখানেই শেষ না, মারে দিয়ে তো সব কাজ করাইতোই, আমারও ছাড়তো না, আমার দিয়ে বাড়ির সব কাজ করাইতো। আর তোমার ভাই, তার তো উঠতে বইতে খাইতে নিতে অপমান করতো। থাক, দুঃখের কথা আর মনে করিস না, কষ্টে বুকটা ফাইটা যায়। এই যে আজান দিতেছে, এই আজানের সময় আমি তোরে কইতাছি, এই যে তোর বাবির গাঁট পুড়ে গেছিল, পরে বিদেশি মলম দিয়া গাঁট ঠিক করছি, খুন্তি লাগাই দিছিল গারে। তোর বড় ভাবি খুন্তি লাগাই দিছিল। আমার প্রায় ৬৭,০০০ টাকা খরচ হয়েছে এই খুন্তির দাগ উঠাইতে। আর কি কমো বাবা, এই নালিশের আর শেষ নাই।
এটা যদি আমি কইতে থাকি এই সন্ধ্যা থেকে রাত পার হয়ে যাব। আরো অনেক নালিশ আছে, তুই শুনবি? না না মা, আর কিছুই শুনতে হবে না। আমার যা শোনার যা বোঝার আমি বুঝতে পারছি। আমি এখন যাবো ভাবির কাছে, ভাবিকে নিয়ে আসবো, তারপরে সামনাসামনি করে প্রমাণ করব যে কে ভালো আর কে খারাপ, কে রাগ করে গেছে না বাড়ি থেকে তাড়াই দেওয়া হয়েছে। আমি সবকিছু প্রমাণ করব। আমি এখন আসতেছি ভাবিকে নিয়ে। মা চলো। যা বাবা যা, নিয়ে আয় বৌমাকে, সবকিছু প্রমাণ হবে। এই তুমি কার দলে? আম্মা দেখছস? মনে হইতাছে আব্বার মরুভূমিতে ফুল ফুটছে। সেটাই তো। এখন কি হইব? এখন কি হইব? ছোট জন আঙ্গ সবাইরে মিলা বাটাম চালান দিব। বাটাম চালান খাওয়ার জন্য প্রস্তুত হন। বেশি কথা কর। ভাবি, ভাবি, তুমি এই বাড়িতে? ভাবি আমি তোমাকে নিতে আসছি, চলো। কই যাবো? কোথায় যাবা? আমার বাড়িতে যাবা, তোমার বাড়িতে যাবা, চলো। সেদিন আমার স্বামী মরে গেছে, সেদিন আমার শ্বশুর বাড়ির লোকজনও মরে গেছে। ওই বাড়িতে আর কোনোদিন আমি যাবো না। এই কইছিলি এতক্ষণ? সারা গ্রাম বইরা খুঁজছি, কই গেছিলি? মা, আমি কুরবানির গোশতের জন্য আমার বাড়িতে গেছিলাম। ওই জায়গা থেকে চাচা আর চাচি আমার নামে মিথ্যা কথা কই আমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিছে। থাপড়া একদম গাল ফটাই দেবো। বিকালবেলা তোরা কি কইছি? বাড়ির থেকে বাড়িতে নিষেধ করছি না? আর ওই বাড়ির 30 মিনিটের যেতে নিষেধ করছি না? কথা কানে যায় না? বেয়াদব! আরে ভাবি, তুমি আমার সামনে আমার ভাস্তির বকতাছো, ওরে মারতে চাইতেছো? তোমার তো সাহস কম না? ও এখন ভাসতে হয়ে গেছে? এতদিন কইছিলা? এতদিন এই আদর গুলো কইছিল তোমার? এই মাইয়াটা যখন তোমাকে বাড়িতে ছিল, ওর বাপ মারা যাওয়ার পর থেকে একটা দিন তোমাকে বাড়িতে শান্তিতে থাকতে পারছে? আমি শান্তিতে থাকতে পারছি? পারিনি। তোমার মেজো ভাই আমার মায়ের লাত্তি মেরে সিঁড়ি থেকে পালাই দিছে। আমার মায়ের অসুস্থতে 3 মাস বিছানায় পড়েছিল, ডাক্তারটা পর্যন্ত দেখায় নাই। আর আমার উপরে চলছে অমানসিক নির্যাতন। আমার পিঠে তোমার মেজো ভাবে খুন্তি দিয়ে পোড়াই দিছে। তোমার মা কথায় কথায় আবার জুতা দিয়ে পিটাইছে। তাকে একটাই কথা, আমরা ওই বাড়িতে থাকতে পারবো না। আমার স্বামী নাকি আমার জন্য মরে গেছে, আমি নাকি একটা অপয়া অলক্ষী। কত কথা তখন তুমি কইছিলা, আর এখন আইসো ভাস্তির খোঁজ খবর নিতে। আজকে একটা কুরবানির ঈদের দিন, সব মায়েরা দিনের বেলা সুন্দর সুন্দর জামা কাপড় পরে পরে ঘুরছে, আর আমার মায়েরা 15 দিন আগের থেকে আমার কাছে একটা কাপড় চাইতেছে। আমি ওরে কাপড় দিতে পারি নাই। দেখো সেরা কাপড় পরে ঘুরতেছে, বড় লোক বাড়ির নাতে সেরা কাপড় পরে ঈদের দিন ঘুরতেছে। তোমাকে বাড়িতে তো কুরবানি দিছে, বিশাল বড় গরু কুরবানি দিছো। কুরবানির গোশত মানছে খায় তোমাকে বাড়ির, কিন্তু আমার মায়ের পেটে খাওন জোরে না। কুরবানির গোশত তো দূরের কথা, আমগো ঘরে ঢুকে যায় দেখো একবার কি রান্না করছি। সকালবেলায় খিচুড়ি আছে না, ডাল দিয়ে খিচুড়ি, এই খিচুড়ি রান্না করছি। মায়েরা বারবার করে আমার কাছে সেমাই খাইতে চাইছে, পারিনি আমি সেমাই খাওয়াইতে। মানুষের বাড়ি থেকে একবারে সেমাই দিয়ে গেছে, সেইটা আমি ওরে খাওয়াইছি। আজকে ওর কই থাকার কথা ছিল? তোমাগো বাড়িতে। কার সেমাই খাওয়ানোর কথা ছিল? তোমার মার। কিন্তু আমার মায়েরা সবকিছু থেকে বঞ্চিত। কারণটা কি? তোমার ভাই মরে গেছে, তাই ওই বাড়িতে আমাকে কোনো অধিকার নাই। ফয়েজ, তুমি ওই বাড়ির পোলা, ওই বাড়ির প্রত্যেকটা মানুষের রক্ত তোমার গায়ে আছে। তুমি তোমার পরিবারের থেকে ব্যতিক্রম না, তাই তোমার এখানে আল্লাহ দেখাইতে আইতে হইব না। তুমি এখান থেকে যাও। ভাবি আমি তোমার সব কথাই শুনলাম, কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না যে তোমার সাথে এত অন্যায় অবিচার কেন করছে। কেন আবার? তোমার ভাই যদিও মারা গেছে, কিন্তু তোমার ভাইয়ের সম্পত্তি তো আমি পামু, পামু না? ওয়ারিশ সূত্রে যদি আমি সম্পত্তি পাই, আমার তো বয়স কম, তাগো মতে আমি অনেক সুন্দরী, আমি তো চাইলে এই বয়সে আর একটা বিয়ে করতেই পারি। তারা ভাবতেছে আমি যদি একটা বিয়ে করি, তখন যদি সেই সম্পত্তিগুলো আমি দখল কইরা বিক্রি করে যদি অন্য পোলার লগে ভাইগা যাই, তখন
এইসব চিন্তা ভাবনা কইরা আমার উপরে অনেক নির্যাতন করছে। আমি প্রতিবাদ করতে পারি নাই। তোমার কি আমার দিয়ে মনে হয় আমি এই মাইয়া থুইয়া আর একটা বিয়ে করব? আমি কাউরে বুঝাইতে পারি নাই। সবাই আমার সাথে যে ব্যবহারগুলো করছে, যে নির্যাতনগুলো করছে, আমি মুখ বুঝে সহ্য করছিলাম, কিন্তু তাতেও তারা আমার উপর একটুও দয়া দেয় নাই, মায়াটার উপরেও দয়া দেয় নাই। আমারে বাইর থেকে বাইর কইরা তারপরে ক্ষান্ত হয়েছে। যাই হোক, তুমি এই বাড়িতে আইসো, আমার ঘরে কোনো খাওয়ানো না যে তোমার খাইতে দিব। ঈদের একটা দিন চলে যায় বাড়ির থেকে, আর কোনোদিন এই বাড়িতে আইসো না। ভাবি, তোমার সাথে এত কিছু ঘটে গেছে আর আমি কিছু জানি না। তুমি আমার সাথে চলো, আজকে আমি এটার একটা ভিত করবই। তোমার অধিকার আমি তোমাকে ফিরাই দিব। চলো মা, চলো, আসো আসো ভাবি। মা, বাবা, ভাইয়া, ভাবি কোথায়? তোমরা এখানে আসো। কোথায় সবাই? মা, তোমার নায়ক পোলায় পড়ছে। কি ব্যাপার, এত চিৎকার করে ডাকছিস কেন? বাহ মা, বাহ, খুব সুন্দর, খুব ভালো অভিনয় করো তোমরা। মানে তোমার অভিনয়ের কাছে বাংলা সিনেমা রিনা খান আছে না, সেও হার মেনে যাবে। ভাইয়া, তুমি খুব ভালো অ্যাক্টিং করছো। তখন কি বললা যে সব দোষ ভাবির, ভাবি নিজের দোষের কারণে এই বাড়ি থেকে চলে গেছে। তুমি আমার বড় ভাই, তোমাকে শাসন করার মতো কোনো অধিকার আমার নাই, কিন্তু না পার থেকে কিছু কথা বলতেই হচ্ছে। বড় ভাবি মানে কি জানো? মার পরে যার স্থান থাকে সে হচ্ছে বড় ভাবি। আর তুমি সেই বড় ভাবির উপরে অন্যায় করছো, অবিচার করছো, তাকে অত্যাচার করছো, তাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিছো। তোমার কি একটাবার লজ্জা করে নাই? ছি ভাইয়া, ছি, তোমাকে বড় ভাই হিসেবে মেনে নিতে আমার লজ্জা লাগতেছে। তোর লজ্জা লাগলেই কি আর লজ্জা না লাগলেই কি? তুই কি বুঝাইতে চাইতেছস? আমরা তোরে শহরে লেখাপড়া করাইছি, এজন্য তুই আমাদেরকে সম্পর্কের বিবরণ দিয়া আমাদেরকে অনার্স মাস্টার্স কমপ্লিট করাবি সম্পর্ক নিয়া? আরে যে মায়ের কথা অনুযায়ী আমরা সবাই চলি, তুই ওই মায়ের অপমান করতেছস। তোর এত বড় সাহস কে দিছে? তোর যদি এই বাড়িতে ভালো না লাগে তাহলে তুই তোর ভাবির বাড়িতে চলে যা। আমার সামনে আমার মায়ের অপমান করে তুই কোনো কথা বলতে পারবি না। আর যদি বলস তাহলে আমি তোর গায়ে হাত তুলতে বাধ্য হমু। হ্যাঁ, মারো না, মারো। এটা তো বাকি রাখছো, এটা বাকি রাখছো না। পরের মেয়ের উপর হাত তুলতে তুলতে তোমার হাত অনেক বড় হয়ে গেছে গা। তোমাকে আর কিছু বললাম না। যার লজ্জা নাই, যার শরম নাই, তাকে আর কি বলবো। আর ভাবি, তুমি হচ্ছে এই বাড়ির মেজো ছেলের বউ, আর উনি হচ্ছে বড় ভাবি। বড় ভাবি মানে কি জানো? বড় বোনের সমতুল্য। আর তুমি এই বড় বোনের গায়ে হাত তুলছো, তাকে খুন্তি দিয়ে পিঠে দাগ লাগাই দিছো। আর তুমি কি বললা যে বড় ভাবি তোমার উপর টর্চার করছে, তোমাকে খুন্তি দিয়ে তোমার পিঠ পোড়াই দিচ্ছে। আর ভাইয়া কি বললো যে বিদেশ থেকে দামি ক্রিম এনে তোমার দাগগুলো রিমুভ করে দিচ্ছে। বাহ, কত সুন্দর নাটক। আর মা, তুমিও তো কম না, ওনাদের লিডার। তোমার কাছ থেকে আমি এই জিনিসটা আশা করি নাই। তুমি কি করছো? হ্যাঁ, তুমি আমাকে কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কতগুলা মিথ্যে কথা বললা যে বড় ভাবি এই বাড়িতে ঝামেলা করছে, তোমাদের উপর অন্যায় করছে, অবিচার করছে, তোমাদের টর্চার করছে, তোমাকে দিয়ে পুরো বাড়ির কাজ করাইছে, আর সেই জন্য ঝামেলা করে ভাবি বাড়ি থেকে চলে গেছে। কত সুন্দর মিথ্যে কথা বললা। আমার ভাইয়া মরে যাওয়ার পর তোমরা এই মানুষটার সাথে দিন রাত অন্যায় অবিচার করছো। ঠিক করো নাই মা? আমি মানতেছি যে ভাবি পরের মেয়ে, তার প্রতি তোমার কোনো মায়া দয়া নাই, কিন্তু খেয়া তো আমাদের বংশের, আমার ভাস্তি হয়, আমার ভাইয়ের সন্তান, তার তো অধিকার আছে এই বাড়িতে আসার। ঈদের একটা দিন আমার ভাস্তি এক টুকরো মাংসের জন্য এই বাড়িতে আসছে, আর তোমরা কি করছো? তাকে মেরে ধরে বাড়ির থেকে দূর দূর করে তাড়ায় দিছো। আজকে যদি আমার ভাস্তির সাথে আমার দেখা না হইতো, কথা না হইতো, তাহলে আমি কখনো জানতেই পারতাম না যে তোমরা একটা মুখোশধারী শয়তান। ছি মা, ছি। তোমাকে মা বলে পরিচয় দিতে আমার ঘৃণা লাগতেছে। আর বাবা, তুমি তেমন ছিল না। সেই ছোটবেলা দেখছি তুমি কখনো অন্যায়কে প্রশ্রয় দাও নাই, আমাকে সব সময় শিখাইতা
যে কখনো অন্যায়কে প্রশ্রয় দিবা না, অন্যায়কে মেনে নিবা না। আর সেই বাবা তুমি এই বাড়িতে থেকে কিভাবে এতগুলা অন্যায় অবিচার সহ্য করছো? তুমি দেখো নাই যে এই 3টা মানুষ এই ভাবির সাথে অন্যায় করছে, অবিচার করছে, তাকে মেরে ধরে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তারপরেও চুপ করেছিলে বাবা? আমি তোমার কাছ থেকে এই জিনিসটা আশা করি নাই। কেন চুপ করেছিলাম সেটা তোকে বলবো আজকে। সেদিন যদি আমি চুপ করে না থাকতাম তাহলে তুই আজকে এই জীবিত অবস্থায় তোর ভাবিকে খুঁজে পেতিস না। ওরা কোনো ষড়যন্ত্র করে আমার বৌমাকে মেরে ফেলতো, বুঝতে পেরেছিস? ওদের মুখস্থ আমি আগে থেকেই জানি। আমার ছেলে যখন অ্যাক্সিডেন্টে মারা যায় তখনই আমি বুঝতে পেরেছিলাম এই বাড়িতে আমার বৌমা আর আমার নাতি নিরাপদ না। তাই আমাকে এমন কিছু করতে হবে যে আমার অবর্তমানে যেন আমার বৌমা এ বাড়িতে টিকতে পারে, মাথা উঁচু করে থাকতে পারে। আমি তোকে বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু তোর মা তার ভালোবাসার মায়ার বন্ধন দিয়ে তোকে অন্ধ করে রেখেছিল। তাই এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম, যেদিন তুই প্রমাণ পাবি, যেদিন তুই নিজে বুঝতে পারবি, যেদিন তুই প্রতিবাদ করবি, সেদিন আমি সব কিছু তোকে বলবো। আমি যদি আগে বলতাম তুই বিশ্বাস করতিস না, কেন প্রতিটি সন্তান তার মার কথা বিশ্বাস করে, বাবার কথা করে না। শোন, আমি কি করেছি এখন তাই শোন। আমি তো এদের চরিত্র জানি, ক্যারেক্টার জানি, এত বছর সংসার করছি। তোর মাকে আমি চিনি না? আমি চিনি। তাই আমি আমার ছেলে মারা যাওয়ার পর আমি আমার সলিসিটারের কাছে যাই, গিয়ে আমার এই বিষয় সম্পত্তি, বাড়ি, ব্যবসা বাণিজ্য সব কিছু আমার বড় বৌমা এবং আমার নাতি নামে আমি সব উইল করে রাখি, যাতে আমি মরে গেলে ওরা যেন দাবিদার হতে পারে। শুধু বৌমাকে বাঁচানোর জন্য, বৌমা যাতে জীবিত থাকে এই কারণে ওদের অন্যায় আবদার যা করেছে আমি মুখ বুজে সব কিছু সহ্য করেছি। আজকে আমি সব কিছু বললাম, বৌমা তুমি এ বাড়ির মালিক, তুমি এখন যা বলবে তাই হবে। এখন এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। না হোক না, তুমি এই কাজটি করো না। এখন আমি এই বয়সে কোথায় যাব? আমি তো এই সম্পত্তির জন্য, এই বাড়িতে থাকার জন্য, যাতে আমার সম্পত্তি ভাগ না হয়, তাই পরের মেয়েকে দূর করে দিয়েছিলাম। হ্যাঁ, আমি অন্যায় করছি, আমি জানি। আমি আমার নাতিকে অস্বীকার করেছি। কেন জানো? সব সেই লোভ, সেই সম্পত্তি, যে যেই ছেলে মারা গেছে তাকে দিয়ে আমার কি লাভ, তার বউকে দিয়ে কি লাভ? ওর বউকে যদি সব দিয়ে দিই, ও যদি আরেকজনের সাথে বিয়ে বসে সবকিছু অন্যজনকে দিয়ে দেয়, আমার কি দোষ বলো? এরকম ঘটনা তো অনেক ঘটে। তাই আমি ওদেরকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছি। তুমি অন্তত আমাকে, আমার এই ছেলের বউকে বাড়ি থেকে বের করো না। আমি আর খারাপ কাজ করব না, অন্যায় করব না, অত্যাচার করব না। আমাকে ও দাদু ভাই তুই আমার কাছে আয়, তুই আমার দাদু ভাই, তোকে নিয়ে আমি থাকবো। শোনো না, দাদু ভাইয়ের জন্য আমাকে মাফ করে দাও, দাও না মাফ করে। বৌমার কাছে মাপ চাও, আমার কাছে না। আমাদের মাফ করে দেন, আমরা ভুল করেই ফেলছি। আপনি তো আমাদের মতন আর পাঠান না, এইবারের মতন আমাদের একটু সুযোগ দেন। ভাবি গো, মানুষ মাত্রই ভুল। আমরা শয়তান হয়ে গেছিলাম, শয়তান আমাকে উপর ভর করছিল। হাত জোর করে তোমার কাছে কইতেছি, তুমি আমাকে সবাইরে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তাহলে আমাকে পচে পচে ভিক্ষা করতে হইবে। বৌমা, আমিও তোমার শাশুড়ি হয়ে অন্যায় করেছি। আমি সম্পত্তির লোভে পড়ে গেছিলাম। বৌমা, তুমি আমাকে মাফ করে দাও। আমার মাফ চাইবেন না আমার কাছে, আমি ছোট মানুষ, কিন্তু আপনারা যা করছেন আমার সাথে আমার মেয়ের সাথে এটা ঠিক করেন, মাফ করে দিতে আপনি। এসো মা, এদিকে এসো। তুমি এই চৌধুরী বাড়ির বড় বউ, তুমি থাকবে রানীর মতো, আর সবাই থাকবে তোমার দাসীবাদী। যা বলবে জো হুকুম, জাহাপানা জো হুকুম।